প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। প্রতিদিনের মতো আজ আপনাদের সঙ্গে কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে। সেটি হলো যে আপনারা জানেন ফ্রান্সে, ইউরোপের ফ্রান্সে বসে একজন হিন্দু পিনাকি ভট্টাচার্য, যিনি নিজকে মুসলমান বলেও পরিচয় দেন, তিনি ফ্রান্স থেকে ওহী নাজেল করেন প্রায় প্রতিদিনই। প্রশ্ন হলো, এই পিনাকি ভট্টাচার্য সে কি হিন্দু, সে কি মুসলিম, সে কি নাস্তিক, না সে কি অন্য কিছু? সেই বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন। এ কারণেই যে পিনাকি দুদিন আগে আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি 5 মিনিটের একটি বয়ান দিয়েছেন। ঈদুল আজহার মাহাত্ম্য তাৎপর্য নিয়ে তিনি তার বয়ানে অনেক কথা বলেছেন। এই সমস্ত কথার অনেক কথাই কিন্তু কোনো মমিন মুসলমান হুজুরও এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন না। কিন্তু পিনাকি ভট্টাচার্য তথা পিনাকি হুজুর, আমি তাকে বলি মোহাম্মদ পিনাকি হুজুর বা মৌলানা পিনাকি হুজুর, যে নামেই ডাকি না কেন, সেই পিনাকি অনেক কথা বললেন। প্রশ্ন হলো, প্রশ্নটা এইরকম ভাবেই করা যেতে পারে, পিনাকি কে? এই পিনাকি ফ্রান্সে বসে বাংলাদেশের প্রচন্ড ক্ষতি করছে। শুধু ক্ষতি করছে না, বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার নানান ধরনের বয়ান তার মুখ থেকে আমরা শুনতে পাই। আজগবি ইতিহাস, বানানো ইতিহাস, বিভ্রান্তিকর ইতিহাস, গুজবের ইতিহাস প্রতিদিন সে ফ্রান্স থেকে বসে করে যাচ্ছে। এবং সে বোঝাতে চেষ্টা করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের লোক তিনি। মাঝে মাঝে মৃদু ভাষায় তিনি তাকে ধমকও দেন। তিনি চান অমুককে নিতে হবে, অমুকের জন্য এটা করতে হবে। এই যে তার বয়ান ফ্রান্স থেকে, সেই বয়ানের আগে পিনাকির উচিত নিজের অবস্থানটি স্পষ্ট করা। কে এই পিনাকি? এক সময়ের কমিউনিস্ট ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। বলে কি নেতা ছিলেন, আমি তার নেতৃত্বের কথা 90 দশকে শুনিনি। কমিউনিস্ট পার্টি করতেন, ধর্ম বিশ্বাস করতেন না। এখন তিনি যে পরিমাণ ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন বা তার কথাবার্তা, তার আচরণে যা বলেন, সবগুলি ভণ্ডামি। সব কিছুর মাঝেই এক ধরনের হিপোক্রেসি, নীতি নৈতিকতাহীন আচরণ লক্ষ্য করা যায়। আর আমাদের দেশের যুব সমাজও এই পিনাকির মিথ্যাচার, গুজবকে কতটুকু গ্রহণ করছে জানি না, অন্তত শুনছে, অন্তত বিভ্রান্ত হচ্ছে, অন্তত তাদের মগজ ধুলাই হচ্ছে। এই পিনাকি একজন ডাক্তার ছিল। ডাক্তারি করার পর বিভিন্ন অপকর্ম, আপনারা জানেন, সে বিভিন্ন অপকর্ম করে অনেক টাকা বানিয়েছেন 2 নম্বরী রাস্তায়। শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়তে হয়েছে। সে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে এ নয় অপকর্ম নেই যা সেই তথাকথিত শিক্ষিত পিনাকি করতে পারে নাই। নির্লজ্জের মতো সে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে বাংলাদেশে। শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়ার আগে যে অপকর্ম সে করেছিল, সেটি হলো তার অপকর্মের কারণে বাংলাদেশে শিশু কিশোর সহ প্রায় 289 জন মৃত্যুর কোলে ঢলে পড়ে। শেষ পর্যন্ত বেগতিক দেখে
জনৈক জামাত নেতা এবং কতিপয় আওয়ামী লীগ নেতার যোগসাজরে তিনি ভারতে পাড়ি দেন। আর যিনি ভারতের কথা উঠতে বসতে এবং শয়নে স্বপনে ভারত বিরোধিতা করে যাচ্ছেন, সেই পিনাকি আসলে কি ভারত বিরোধী কিনা সেটা জানার সময় হয়েছে এখন। দেখুন, পিনাকি হিন্দু, সে বাংলাদেশে বিয়ে করেছে একটি মুসলিম মেয়েকে। বিয়ে ব্যক্তিগত ব্যাপার, যে কেউকে বিয়ে করতে পারে। পিনাকিরও বিয়ে করতে পারে, মুসলিম খ্রিস্টান যা কেউকে বিয়ে করতে পারে, একটা না পাঁচটা বিয়েও করতে পারে, সেটা মানুষের ব্যক্তিগত অধিকার। একসঙ্গে তিনি অনেকগুলি অপকর্ম করে ইউরোপে এসে গা ঢাকা দিয়েছেন। পিনাকি যখন একটি মুসলিম মেয়েকে বিয়ে করেন, বাংলাদেশের সংবিধানে আইন অনুযায়ী একজন অন্য ধর্মের লোক কোনো মুসলিম মেয়ে বিয়ে করলে বা কোনো হিন্দু মেয়ে মুসলিম ছেলে বিয়ে করলে আইনগতভাবেই তাকে মুসলিম ধর্মে দীক্ষা নিতে হয়, মুসলিম ধর্ম গ্রহণ করতে হয়। তো পিনাকি নিশ্চয়ই, যেহেতু বিয়ে করেছেন, তিনি মুসলিম হয়েছেন। মুসলিম হলে তোনার নামও নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, সেই নামটি মুসলিম নাম নিশ্চয়ই। তাহলে তিনি মুসলিম নামটি বলছেন না কেন? কেন উনি হিন্দু নাম নিয়েই তার পরিচিতি হতে হবে? এটা কি প্রতারণা নয়? এটা তো জাতির সাথে প্রতারণা, হিন্দুর সাথে প্রতারণা, মুসলিমদের সাথে প্রতারণা, এমনকি তার বউয়ের সঙ্গেও তার প্রতারণা। কারণ সে তার আসল নামটি বলছে না। এটা হিপোক্রেসি, এটা নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে সিম্পলি বন্ডামি। এই বন্ডামি পিনাকি দীর্ঘদিন যাবৎ করছে। তারপরে শুনুন সে কিভাবে বাংলাদেশ থেকে চলে যায়। বলছি যে জামাতের সহায়তায়, কতিপয় দুষ্ট আওয়ামী লীগারের সহায়তায় সে ভারতে যায়। ভারতে গিয়ে কি করে? সে সে ভারত বিরোধিতা করে, কিন্তু পালিয়েছে কিন্তু ভারত দিয়ে। ভারত দিয়েই পালিয়েই তার আত্মরক্ষা, জীবন রক্ষা যাই বলেন সেটা, সে ভারতের উপর দিয়েই শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিভিন্ন অসৎ পথ অবলম্বন করে। তার অনেক আত্মীয় স্বজন আছে ভারতে, সেখানে সেই আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতীয় পাসপোর্ট করে সে ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে এবং সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিচ্ছে এবং সেইখানেই সে বসবাস করছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসের বিরুদ্ধে, বিকৃত ইতিহাসের কে হাতিয়ার করে তরুণ যুব ছাত্র সমাজ, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের, মুমিন মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। সে বলছে সে মুসলিম হয়েছে, তার কথায় কথায় বিভিন্ন মুসলিম শব্দ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পিনাকি নিজের নামটি কেন বলছে না? কেন বলছে না আমি পিনাকি ভট্টাচার্য নই, আমি মুসলিম হয়েছি এবং আমি এই নামে পরিচিত? তাকে অবশ্য কেউ জিজ্ঞাসা করে নাই। মুসলিম হলে তো মুসলমানিও করাতে হয়, সেটা কেউ আজ পর্যন্ত জিজ্ঞাসা হয়তো করে নাই। সেটা তার কাপড় চোপড় খুললে হয়তো বোঝা যেতে পারে সে কি কি ধরনের মুসলিম হয়েছে। আর না হয় সে যেগুলি করছে এগুলি প্রতারিত, প্রতারণা, নীতি নৈতিকতা বিবর্জিত কাজ সে করছে এবং অবলীলায় করে যাচ্ছে। এবং আমাদের দেশের কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক প্রতিদিন তার বয়ান শুনছে এবং আহা বেশ বেশ করছে। প্রিয় দর্শক, এই পিনাকি শুরুটা কিন্তু ভারত বিরোধিতা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং এই আওয়ামী লীগই তাকে কিন্তু বাঁচিয়েছে। এই আওয়ামী লীগ সরকার তখন যদি চাইতো পিনাকিকে লাল দালানের ভিতরে ওই আয়নাগরে ঢুকাতে পারত, তা করেনি। তারা তাকে যেতে দিয়েছিল তার জীবন। তা তো আওয়ামী লীগ যে তাকে জীবন ভিক্ষা দিয়েছে তার জন্য বরং তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সে কি করলো?
দেশ থেকে বেরিয়ে এসেই সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, ভারত হয়ে আসলো সে। ভারতে এসে কাটালো অনেক দিন, ভারতের খেয়ে দেয়ে ভারতের পাসপোর্ট নিয়ে ভারত থেকে ফ্রান্সের ভিসা সংগ্রহ করে ভারতীয় টাকায় প্লেনের টিকিট কেটে সে ফ্রান্সে এসেছে। এসে ফ্রান্সে বসে এখন কি করছে সে? শুরুটা করেছে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, এবং সে পক্ষ অবলম্বন করেছে বিএনপির। তো সে খুব ভালো করেই জানে, আমি তাকে ডাম বলছি না, সে অনেক বুদ্ধিমান, সে অনেক চতুর। বুদ্ধিমান চতুররা সবসময় প্রতারক হয়। কুবুদ্ধি যাদের ভিতরে বেশি, যারা ছলনা করে, যারা প্রতারণা করে, ওদের মগজে সবসময় দুষ্ট বুদ্ধি খেলা করে। এই পিনাকির মাথায় সেই আগে থেকেই সেই দুষ্ট বুদ্ধির কারখানা তাকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। কারণ আমরা সবসময় আজকাল মিথ্যা কথা শুনতে পছন্দ করি। পরিবেশ পরিস্থিতি, সমাজ জীবন, সময়ের তালে তালে অনেক পরিবর্তন এসেছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের সমাজ সমাজ ছিল একরকম, আজকে এই বিজ্ঞান প্রযুক্তির সমাজে অন্যরকম। আজ আমাদের যুব সমাজ বিভ্রান্ত, আমরা সর্বদা মিথ্যা কথা বলতে পছন্দ করি। এবং এই পিনাকির মতন বন্ডরা যখন মিথ্যা, গুজব, প্রতারণার কথা বলে, মিথ্যা বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তখন আমরা খুব মনোযোগ দিয়ে এগুলি শুনি। কিন্তু এসব প্রতারণা। পিনাকি খুব ভালো করেই জানে যে সে মানুষকে, বাঙালি মুসলমানদেরকে, ধর্মপ্রাণ মুসলিম, তাদেরকে মুসলিম সেজে প্রতারণা করাটা খুবই সহজ। কারণ বাঙালি মুসলিম হোক আর বাইরের কোনো দেশের মুসলিম হোক, মুসলিমদেরকে বিভ্রান্ত করা, মুসলিমদের সঙ্গে প্রতারণা করা একজন অন্য ধর্মের লোক হয়ে খুবই সোজা। শুধু শুধু সিম্পলি বললেই হলো যে আমি ইসলামের প্রতি সংবেদনশীল, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের পথের প্রতীক, তখনই একজন মুসলিম তাকে বিশ্বাস করে বসে। পিনাকির বেলায় এক্স্যাক্টলি তাই হয়েছে। পিনাকি কি করলো ফ্রান্সে এসে? পিনাকি ফ্রান্সে এসে প্রথমেই শুরু করলো ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। স্বাভাবিকভাবেই পিনাকি অন্য একটা পক্ষকে সমর্থন করবে, তার পিছনে জামাত, তার কিন্তু সাইনবোর্ডটা সে রেখেছে বিএনপি। সে কন্টিনিউ 5-7 বছর যাবৎ, 18 সালের পর থেকে, 2018 সালের পর থেকে যখন সে ফ্রান্সে যায়, তারপর থেকেই তিনি শুরু করেছেন বিএনপির পক্ষে। কিন্তু আসলে সে বিএনপির প্রতি সংবেদনশীল বা সহনশীল বা বিএনপির সমর্থক তাও না, কিন্তু যদিও তার বাড়ি বগুড়া, আসে এই কারণে বিএনপিটা তাকে খুব সহায়ক হয়েছে, যেহেতু জিয়াউর রহমানের বাড়ি ছিল বগুড়াতে। সে বগুড়ার সাইনবোর্ড নিয়ে সে বিএনপির মন জয় করতে পেরেছে। কথায় আছে, তারেক রহমানের পয়সায় বিএনপির তত্ত্ব সেল, যেটা টেকনোলজি বিষয় নিয়ে কাজ করে, সেই কাজের দায়িত্বটা কিন্তু সে নিয়েছিল, কিন্তু সে কখনো কাউকে বলতো না, এবং তার এটাই ছিল তার মিশন। এবং পুরা পয়সাটাই আসতো বিএনপির কাছ থেকে এবং অন্যদের কাছ থেকে, বিএনপির বিজনেসম্যানদের কাছ থেকে। কিন্তু দেখুন, এই ইউনূস সরকার পতনের আগে, ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার আগে সে বিএনপি 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 করে একেবারে মুখে ফেনা তুলে ফেলছে। এই পিনাকি, এই ধান্দাবাজ বাটপার, দেখুন, ইউনূস সরকার ক্ষমতায় আসার আগে থেকেই তথাকথিত ছাত্র বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, যত কথাই বলুক, তিনি সকলকেই জয় বাংলা বানিয়ে দেয়। উনি জয় বাংলা বানিয়ে নিজে ইনকালাব জিন্দাবাদ করা শুরু করেছেন। পাকিস্তানের প্রতি কেন তার এত দরদ আমি জানি না, হয়তো ঐতিহাসিক কারণে, তার পারিবারিক ঐতিহাসিক কারণে হয়তো তার এই দরদ থাকতে পারে। আমি তো আর তার ডিএনএ চেক করতে যাই নাই, না তার পরিবারের কারোর ডিএনএ চেক করছি, না তার ডিএনএ। তবে তার ডিএনএটা চেক করলে সম্ভবত তার পাখি প্রেমের কাহিনীটা একটু বেরিয়ে আসতে পারে। আমিও সেটা বলতে চাই না। কে জানি আমাকে বেশ কিছুদিন আগে একটি বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্ট আমার মেসেজে পাঠিয়েছিল। আমি রিপোর্টটা পড়েছি, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। এইগুলি নোংরামি, এই সমস্ত নোংরামি পিনাকি করতে পারে, কোনো দায়িত্বশীল ব্যক্তি এগুলি করতে পারে না। এই জন্য আমি বলছি যে পিনাকির ডিএনএ চেক,
করতে আমি চাই না। আমি জানতে চাই না তার পাখি প্রেমের উৎস কি এবং কেন সে পাখি প্রেমে উতলা, সেটা আমার বিষয় না। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ছাত্রদেরকে দিয়ে সে যে কাজটা করলো এবং এই সুযোগটা তার ছিল, আমি বললাম তো আমাদের দেশে তো অধিকাংশ লোকজনই বেহুদা। আর এই এই তুলনামূলকভাবে এই এই অল্প বয়সের ছেলেদের মগজ ধুলাই করা খুব ইজি। ইসলামের নামে, সন্ত্রাসের নামে, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরাচরিত ভারত বিরোধিতা, কারণ আমাদের ভারত বিরোধিতা আমাদের রক্তের সঙ্গে সম্পর্কিত। এই কারণেই আমি পুরা জাতির কথাই বলছি, যে এই কারণে যে আমরা একাত্তরের স্বাধীনতার আগের 24 বছর আমরা ভারত থেকে 1947 সালে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মূল ভিত্তিটা ছিল কি? দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব কি? ব্রিটিশ বেরিয়ে যাওয়ার আগে এই সুবিশাল ভারতবর্ষকে কয়েক খণ্ডে বিভক্ত করার জন্য ব্রিটিশরা যে চাল চালিয়েছিল সেটা ছিল ধর্ম ভিত্তিতে দেশটিকে ভাগ করে দাও। ধর্ম ভিত্তিতে দেশটি ভাগ থাকলে এই দেশ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, এবং তাই হয়েছে। ধর্মের ভিত্তিতে এই দেশ দাঁড়াতে পারেনি। ভারত যেহেতু সেকুলার পলিটিক্স নিয়ে এগিয়ে গিয়েছে, সেজন্য ভারত এগিয়েছে। আর কোথায় আজ সেই পিনাকির স্বাদের পাকিস্তান? প্রিয় দর্শক, সেই জন্য বলছি যে পিনাকি অত্যন্ত চতুরভাবে এই কাজটা করেছে, যে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা। ইউনূস সাহেব ক্ষমতায় আসার আগ পর্যন্ত ছাত্রদেরকে নিয়ে এই অভ্যুত্থানের নামে তিনি বহু দানাই ফানাই করেছেন। এখন তিনি পুরোপুরিভাবে বিএনপির এগেস্টে। এর নহে কথাবার্তা নেই, মানুষের মান ইজ্জত থাকে। এই সমস্ত আমাদের দেশের রাজনৈতিক নেতাদের চুরি করতে পারে, চুরি তো সব রাজনীতিবিদরাই করে, রাজনীতি মিথ্যা কথাও বলে, কিন্তু রাজনীতিবিদদের তো একটা মান সম্মান ইজ্জত আছে। পৃথিবীতে তো মানুষ তাদেরকে সম্মান করে, রাষ্ট্র তো রাজনীতিবিদরাই চালায়। আর আমাদের দেশের রাজনীতিবিদ, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক ডক্টর ইউনূসের দল, রাজনীতিবিদরা কিন্তু অশিক্ষিত না। বিএনপির রাজনীতিবিদ যারা এখন বিএনপি, তারা তো 5 বছর আগে, এরও 5 বছর আগে, এরও 5 বছর আগে, দ্যাট ইজ 3বার তারা ক্ষমতায় ছিল। গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ চুরি করছে সীমাহীন। আওয়ামী লীগের এটা চুরি না, ডাকাতি বলতে হবে, ডাকাতি করেছে সীমাহীন। তারপরেও আওয়ামী লীগের ত্যাগী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক কর্মকাণ্ড, এটা জাতির জন্য অনেক কিছু পাওয়ার আছে। হইতে পারে আজ আওয়ামী লীগ বিভ্রান্ত করেছে জাতিকে। আওয়ামী লীগ অনেক এমন সব কাজ করেছে যে আওয়ামী লীগের মতো প্রায় 80 বছরের একটি বৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে বাংলাদেশের জনগণ কখনোই আশা করেনি। কিন্তু তাই হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক অদক্ষতার কারণে আজ দেশটি এক মহা সংকটের মুখে। আর এসব বিষয়েই সুযোগ নিয়েছে পিনাকির মতো আরো কজন ইউটিউবার, যারা শুধু গুগল থেকে পয়সা কামাবে সেই ধান্দায় নিজদেরকে এমন ভাবে সেল করছে গুগলের কাছে, আর মানুষের কাছে এমন ভাবে নিজদেরকে পরিচিত করছে, যারা মানুষের পর্যায়ে পড়ে কিনা ভেবে দেখতে হবে। ওদের কোনো মনুষ্যত্ব আছে কিনা সেই বিষয়টিও ভেবে দেখতে হবে। আপনারা জানেন এই পিনাকি কি করলো? ডক্টর ইউনূস সরকারকে আজ পর্যন্ত যদি কেউ বিভ্রান্ত করে থাকে তো সেই করেছে। আজকে ডক্টর ইউনূস এই 84 বছর বয়সে কতটুকু নিজের মেধা অ্যাপ্লাই করছে আমার যথেষ্ট সন্দেহ হয়। তার চারপাশে ঘেরা যে সমস্ত বাচাল লোকগুলি কাজ করছে, তাদের কারণেই ডক্টর ইউনূসের পরিণতি যদি হাসিনার মতো হয় তা আমি অবাক হব না। যে কারণে হাসিনাও তার লোকের অযোগ্য অথর্ব চুট ডাকাত গুলিকে নিয়ে সিন্ডিকেট করে যেভাবে রাষ্ট্র চালাতে ছিলেন, তার পরিণতি আমরা সকলেই দেখেছি। প্রিয় দর্শক,
পিনাকিকে অনেকেই বলে অনেক কথা, কিন্তু আমি বলি পিনাকি আসলে যা করছে সবই ভণ্ডামি। পিনাকি ভারত বিরোধিতার নামে যা করছে টোটাল মানে কি বলে ভণ্ডামি, বাটপারি করা। পিনাকি ভারত বিরোধী নয়। একজন হিন্দু কতটুকু ভারত বিরোধী হতে পারে আমার চেয়ে অন্য কেউ জানার কথা না। আমি নিজেও হিন্দু, আমি জানি আমি কতটুকু ভারত বিরোধী আর আমি কতটুকু ভারতের পক্ষে, এবং আমি কতটুকু ন্যায় অন্যায়কে বুঝতে পারি। পিনাকি সিম্পলি ভারতের দালাল। ভারতের তাকে পিক আপ করেছে কন্টিনিউ ভারত বিরোধিতা করার জন্য। সে কোনো অবস্থাতেই সে ভারতের বিপক্ষে নয়। আর ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে সে যে কাজটা শুরু করছে সেটা হলো তিনি আওয়ামী লীগের পক্ষেই তিনি কাজ করছেন। আওয়ামী লীগের প্রতি যাতে মানুষের সহানুভূতি আসে সেই কাজটি তিনি খুব সূক্ষ্মভাবে করছেন। আমাদের মমিন মুসলমান ভাইরা, আমাদের মাদ্রাসার তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ তারা বুঝতে পারছে না। পিনাকিকেই পিক আপ করা হয়েছে এই কারণে। 32 নম্বর ভাঙ্গার কারণটা কি? 32 নম্বরটা ভাঙতে পারলে দেশ এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি হবে। আওয়ামী লীগের হারানো যে ঐতিহ্যকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের এই মুহূর্তে সহানুভূতিশীল দরকার সারা পৃথিবী থেকেই। যে কারণে আপনারা লক্ষ্য করবেন ইউনূস যত দান্দা করুক, তার সরকার যত ধরনের কালক্ষেপণ নির্বাচন নিয়ে করুক, এপ্রিলে নির্বাচন দিবে জামাতে বলছে, তাই তিনি এপ্রিলে নির্বাচন দিবে, কিন্তু এপ্রিলেও নির্বাচন তিনি দেবেন না, আপনারা গ্যারান্টি থাকতে পারেন। কারণ নির্বাচন তিনি দিতে পারেন না। ডক্টর ইউনূস ক্ষমতা চায় দীর্ঘদিনের জন্য। উনি তো ক্ষমতা কম দিনের জন্য, সে ক্ষমতা উনি চায় না। উনি ক্ষমতা কম দিনের জন্য চায় না, এই রেকর্ড ডক্টর ইউনূসের নেই। ডক্টর ইউনূস শুনেন, আমি আজকেই আমাদের নিউ ইয়র্কের একজন সম্পাদক, আমার মতোই একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, তাকে তাকে আমরা দুজন কথা বলতেছিলাম। আমি তাকে ওনাকে বলছিলাম একটা কথা, দেখুন 84 বছর বয়সে এই ডক্টর ইউনূস যদি জাস্ট সিম্পলি অন্য কারো কথা না শুনে একটি অবাধ সুষ্ঠু সাধারণ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাইতেন, উনার জন্য দেশের মানুষের মুখটি রাঙ্গা হয়ে উঠত। মানুষ ডক্টর ইউনূসকে মাথায় নিয়ে উল্লাস করত। কিন্তু ডক্টর ইউনূসের সরকার কি করছে? ছলচাতুরি। আমি জানি না ডক্টর ইউনূস নিজে এইগুলি করছে কি না, তবে একেবারে সায় না থাকলে তিনি কেন উনাকে উল্টাপাল্টা কথা বলতে হবে? ছাত্রদের এনসিপির জন্য সময় নিতে হবে, ছাত্রদেরকে বলছে রাজনৈতিক দল করো। চায়নাতে গিয়ে তিনি বলছেন যে একটি মাত্র দল চায় নির্বাচন, বাকি কেউ চায় না। জাপানে গিয়ে বলছেন সেম, অলমোস্ট সেম কথা। এত এত ছলচাতুরির প্রয়োজনটা কি? আরে ভাই, এর আগেও তো আমাদের দেশে 3বার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। ওই তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে বিউটিফুল নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলতে চাই, পিনাকির কত দুঃসাহস! চিন্তা করা যায় যে একটি লোক দেশ থেকে চুরি করে, দেশে অন্যায় কাজ করে, মানুষ হত্যা করে সে পালিয়েছে এবং ফ্রান্সে বসবাস করছে। সেই লোকটি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যা খুশি তা বলছে। আপনারা একটি কথা বলুন, এই 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর আমাদের সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো, তাহলে আমাদের দেশে কি হইতো? গৃহযুদ্ধ হতো। আমাদের দেশে গৃহযুদ্ধ তখন থেকেই শুরু হতো। এরপর সেনাবাহিনী দীর্ঘদিন 7 মাস 8 মাস কর্মকর্তা কিন্তু দুবার কিন্তু বলছে নির্বাচনের কথা। আমাদের সেনাবাহিনীকে এই সমস্ত পোলাপানরা যে ভাষায় গালিগালাজ, একটা ব্যারিস্টারও আছে কি জানি ফুহাদ না ফাহাদ, সে পর্যন্ত যে ভাষায় কথা বলে এবি পার্টির, জঘন্য, সিম্পলি জঘন্য, সিম্পলি বাস্টার্ডের মতো কথা বলে। আমাদের সেনাবাহিনী অত্যন্ত সহনশীলতা, ধৈর্য এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। আচ্ছা, এটা ভাবা যায়? আমরা তো যখন ছিলাম 21-22 বছরে বাংলাদেশে, কখনো কেউ সাহস পেয়েছে সেনাবাহিনীকে কোনো কথা বলে?
আর আজকে ওই ওই পোলাপানগুলি কি শুরু করেছে, দেশের সেনাবাহিনীকে যা খুশি তা সেনাবাহিনী একটি ইনস্টিটিউট। সেনাবাহিনীর কাজ রাজনৈতিক অচলায়তনে এগিয়ে আসা, এবং এটা আমাদের দেশে তারা বারবার এসেছে এবং সুষ্ঠু সমাধানও হয়েছে। 1/11 হয়নি, 2 বছর ছিল তারা, তারপর রাজনৈতিক প্রেক্ষাপট ফিরে আসেনি, রাজনৈতিক কারবারিদের হাতে ক্ষমতা আসেনি, আসছে। তো এবারে আমাদের কি কাজটা ছিল? এইটাই তো ছিল। এই পিনাকি ইডিয়েট ফ্রান্সে বসে সারা দিন এই সমস্ত করছে, আবার দেশে যাবে নাকি সে বলছিল যে, ও কদিন আগে শুনলাম সে দেশে যাবে, সে নাকি ঢাকা এয়ারপোর্টে গিয়ে নামবে, বিশাল মানে জনগণ তাকে সমর্থন করে। সে আবার সঙ্গে নিতে চায় নিউ ইয়র্ক থেকে দুজন, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ারকে নিয়ে আসতেছি দেশে, গিয়ে গিয়ে নামবো ঢাকা বিমানবন্দরে। আরে বাবা যাও, যাও না কেন? 4 সপ্তাহ হয়ে গেছে, এর আগে বলছে যাও, দেখো যে দেশে তোমাকে ফুলের মালা দেয় নাকি জুতার মালা নিয়ে কেউ রেডি থাকে, সেটা দেখো। আরেকটু একবারে বলি, দেশ থেকে আসো, ফিরে দেখি হাড্ডি গুড্ডি থাকে কিনা। ও শুধু ঘুঘু দেখে, ফ্রান্সে বসে ও ঘুঘু দেখে, ফাঁদ দেখে না। এই পিনাকি ভারতের পোশাকে, পোশাকে এই সমস্ত ধান্দাবাজি ওখানে শুরু করছে। ওইগুলি খুব সূক্ষ্মভাবে যারা বুঝতে পারে তারা বুঝতে পারে। আমি জানি না একজন মুসলিম কিভাবে বিশ্বাস করে যে পিনাকির মতো একটা কমিউনিস্ট, পিনাকির মতন একটা ভয়াবহ বদমাইশ, সে কথা বলবে, সে বয়ান করবে, আর ওরা বসে বসে শুনবে, আর সে ধরে নিবে যে সে সত্য কথা বলছে। প্রিয় দর্শক, একটি বিষয় ভাবতে খুব অবাক লাগে যে আমাদের রাষ্ট্র, সমাজ, জীবন সবই পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল পৃথিবী, পরিবর্তন হবেই। কিন্তু এই সমস্ত কিছু সংখ্যক এলিমেন্ট যারা দেশের বাইরে বসে দেশের মানুষকে বিভ্রান্ত করছে, গুজব ছড়াচ্ছে, আপনারা দয়া করে এই সমস্ত ইডিয়েটদের কথা শুনবেন না। ওরা জাতিকে ধ্বংস করতে চায়, এরা আমাদের যুব সমাজকে অলরেডি ধ্বংস করছে, ছাত্র সমাজকে ধ্বংস অলরেডি করছে। ছাত্ররা পড়াশোনা করতে চায় না, ইউনিভার্সিটিতে ছাত্ররা যায় না, কলেজে যায় না। তারা মনে করে যে গিয়ে কি হবে, আমরা রাজনীতি করব, আন্দোলন করব, সরকার ফেলে দিব, তারপর উপদেষ্টা হব। এরা যে সর্বনাশ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে করেছে, সেই সব শিক্ষার্থীরা আজকে পড়াশোনায় মন নেই। এবং আমাদের কিছু সংখ্যক ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে কলেজের শিক্ষক, ওরাও শিক্ষকতার চেয়ে রাজনীতিটাই বোধহয় সবচেয়ে বেশি পছন্দ করে, ক্ষমতাটাই বোধহয় সবচেয়ে বেশি পছন্দ করে। যে কারণে ওরা তথাকথিত বুদ্ধিজীবী সেজে, আসলে ওরা বুদ্ধিজীবী না, ওরা পরজীবী। ওরা পরজীবী, অন্যের জন্য কাজ করে আর নিজের পকেটে পয়সা ভরে, আর নিজেরা ক্ষমতা চায়। এই যে বিশ্ববিদ্যালয়ের এই যে আসিফ নজরুল, সে কি ছিল? একজন আইনের শিক্ষক। সে শিক্ষকতা কখন করছে আমি জানি না, একটা লোক বাইরে ঘুরতো, সে সারাদিন ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। এর আগে সে করছে গণ আদালত, রাজাকার জামাতকে ফাঁসি দেওয়ার জন্য জাহানারা ইমামের সঙ্গে সে কি করছে, সে গণ আদালতে জাহানারা ইমামের সঙ্গে ছিল। এখন সে হয়ে গেছে আবার জামাতের এই কুটি। এইসব পরিস্থিতি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, আমি অনুরোধ করি আপনারা এই সমস্ত লোকজন যারা দেউলিয়া, ওদেরকে দেউলিয়া বলা হয়, ওরা অর্থনৈতিকভাবেও দেউলিয়া ছিল, ওরা রাজনৈতিকভাবেও দেউলিয়া। ওদের ব্যবহার, আচরণ, এদের বিভিন্ন ধরনের যে কথাবার্তা, সবকিছুর মাঝে এক ধরনের সন্দেহ, এক ধরনের বিভ্রান্তি জাতিকে গ্রাস করছে। আপনারা ওদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাই মনে হয় দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে। বিশেষ করে পিনাকি, পিনাকি কতটুকু ভয়াবহ হইতে পারে। যে পিনাকি সারাদিন ইন্ডিয়ার কথা বলে, সে নিজে ইন্ডিয়াতে আসছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে ছিল আগেই বলছি, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার খেয়ে ইন্ডিয়ার পরে সে ফ্রান্সে এসছে। আর এখন সে ইন্ডিয়ার টাকা, রর পরামর্শে সে ফ্রান্সে বসে সে বয়ান দিচ্ছে, আর আপনারা এই বয়ানগুলি শুনছেন, শুনে পিনাকি দাদা, পিনাকি দাদা, আহা আহা, বেশ 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 করছেন। সব পিনাকি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব
কার্যকলাপগুলি ওখানে বসে করতে পারছে। সে খুব ভালো করেই জানে যে কাকে কিভাবে আঘাত করতে হবে, কাকে কিভাবে মন জয় করতে হবে, কোন টুপে মাছ ধরবে, সেটা পিনাকি খুব ভালো করেই বুঝে। সে কারণেই ভারতের খেয়ে ভারতের পরে ভারত বিরোধিতার রাজনীতি, আওয়ামী বিরোধিতা রাজনীতি, এদিক দিয়ে পিক আপ ধর্মভিত্তিক রাজনীতি। কারণ সে যা ভালো করে জানে যে ধর্মভিত্তিক রাজনীতি যে ওষুধ, সেই ওষুধটা বাঙালিদেরকে খুব ভালো করে খাওয়ানো যাবে। সেই জন্যই সেই পথেই সে অবলম্বন করছে। তো এই জন্য আপনাদেরকে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েও বলছি, এই নাকি প্যারিসে বসে কি করে, ও প্যারিসে বসে সারা রাত মদ খায়। অনেকে তো আরো অনেক ধরনের অভিযোগ আছে, ও তো তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে তার উঠা বসা। তো এই পিনাকি যে সিম্পলি একটা বদমাইশ, এই বদমাইশের কথা আপনারা শুনবেন না। ওই বদমাইশকে আগে বলুন যে সে মুসলিম হয়েছে এবং মুসলিম নামটা ইউজ করতে, আর ওর লঙ্গি খুলে চেক করুন যে আদৌ মুসলিম হয়েছে কিনা। ওই লঙ্গি খুলে চেক করার পরে যদি দেখেন সে মুসলিম, ওইটা হয় নাই, মুসলমানি করায় নাই, তবে তাকে একজন হালাল মুসলিম বলেও বলা যাবে না। তখনই বুঝবেন সে কতদূর বাটপার হইতে পারে আর কতটুকু বাটপারি সে করছে। প্রিয় দর্শক, এই নিয়ে আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস কোনো উপর থেকে পড়ে নাই। আল্লাহ ভগবান উপর থেকে কাউকে পাঠায় নাই। আমাদেরই তৈরি, আমাদেরই সৃষ্টি এবং আমাদেরই সংগ্রামের ফসল। কেউ তো বলছে না 24-এ ছাত্ররা যে আন্দোলন করে, যে সে আন্দোলন কোটা থেকে এক দফা আন্দোলন তো হয়েছে, আন্দোলন তো সম্পৃক্ত হয়েছে শ্রমিক, ব্যবসায়ী, জনগণ। হ্যাঁ, কৃষকের সম্পৃক্ততা ছিল না, সেই আন্দোলনটা গ্রাম পর্যায়ে এতটুকু যায়নি, কিন্তু হয়েছে। এবং শেখ হাসিনার অসহনীয় 16 বছরের দুঃশাসন, মানুষ একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। মানুষও চেয়েছিল শেখ হাসিনার পতন হোক। এই বিষয়টি শেখ হাসিনারই যদি 5 বছর আগে বুঝতেন, তাহলে আজ আমাদের এই বাংলার আকাশে এরকম দুর্যোগের ঘনঘটা হতো না। আর আমরা যারা সুনাগরিক, দেশের যারা ভালো মানুষ, দেশের মানুষ যারা সন্তান সন্ততি নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসাবে সন্তানকে গড়ে তুলতে চায়, সেই মানুষগুলি আজকে এত অসহায় বোধ করতো না। আর আমি সেনাবাহিনীকে একটি কথা বলবো, আপনাদের যে পরিমাণ অপমান করা হচ্ছে, আপনারা তার জন্য এইসব লোকদের বিচারের সম্মুখীন করতে হবে। যদি না হয়, পরবর্তী প্রজন্ম বা নতুন এখন যারা 10, 12, 15 বছর বয়স, তাদের বয়স যখন 26, 27, 21, 31 হবে, তখন তারাও সেই একই আচরণ করবে। তাই এই সমস্ত বেয়াদবদের এখনই শাস্তি দেয়া প্রয়োজন। আমি সেনাবাহিনী এই মহা দুর্যোগে যে ভূমিকা রেখেছে, যে সহনশীলতা, ধৈর্য, দেশপ্রেম, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ওর একটি কথাও বলতে চাই, আরো একটি কথা বলতে, সেটা হলো যে দেশের জাতীয় দুর্যোগে আগামীতেও, বিশেষ করে একটি নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে উত্তরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা একটা ভূমিকা রাখবেন। কারণ সেনাবাহিনী রাজনৈতিক সরকারের সময় রাজনীতি নিয়ে কথা বলে না, বলা উচিত না, কিন্তু এখন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের গতিবিধি, সেই সরকারের প্ল্যান, সেই সরকারের ষড়যন্ত্র সবকিছু সেনাবাহিনীর নখদর্পণে থাকা উচিত। এ কারণেই উচিত, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সর্বশেষ বর্ষাস্থল। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান, সীমান্ত, সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতিকে উদ্ধারের জন্য, জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী আমার সব শেষ আশা, ভরসা ও নিরাপদ স্থল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
অন্য সময় আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।